জনাব তারেক রহমান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন। হ্যাঁ, আমাদের সাথে আজ রয়েছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আমি সরাসরি প্রশ্নে চলে আসি। আসলে এটা নিয়ে কথা বলাটা একটু বিব্রতকরই, কিন্তু কেউ কেউ এটা বলে থাকেন যে বিশেষ করে ওই যে ২০০৭ সালে যে 111 এর সরকার আমরা যাকে বলি, তাদের যে বিরাজনীতিকরণের একটি চেষ্টা, সেই চেষ্টার মধ্যে আপনার অংশগ্রহণ আছে কিনা? যদিও বারবার বলা হয় যে আপনি আসলে সেই ক্ষমতাটা দখল করতে চেয়েছিলেন, অথচ আমরা উল্টা শুনেছি, আপনার মুখেও শুনেছি, যারা ওই সময় কুশীলব ছিলেন তাদের মুখেও শুনেছি যে আপনাকে আসলে অফার করা হলো, আপনি সেটি ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু কেউ কেউ আবার বলে থাকেন আপনি একটা লম্বা সময়ের জন্য চেয়েছিলেন। এইটি কি একটা কোনো কারণ হতে পারে? এই ব্যাপারটি কি আমাদের দর্শকদের জন্য মানে বা ইয়েদের জন্য একটু আপনি পরিষ্কার করবেন যে আপনি আসলে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বা রাজনীতির জায়গায়, দেশ পরিচালনায়, সেগুলিতে আপনি আসলে আসতে চেয়েছিলেন কিনা, চান কিনা? বা ওই জায়গা থেকে আ যদি চাইতাম, খালেদ, যদি চাইতাম তখন যখন মিলিটারি আমার বাসায় এসে বসে রইল সারারাত আমাকে রাজি হুম, করানোর জন্য। আমি তো লুফে নিতাম। রাজি করানোর জন্য বসে থাকতে হবে কেন? আমি যদি ক্ষমতায় চাইতাম বলে যে, চলেন, চলেন কি করতে কি কোন জামাটা পড়তে হবে দেখিয়ে দেন এখনই যাচ্ছি।" আমি তো সেটা করিনি। তাদের সঙ্গে তর্ক করেছি, সারারাত ধরে তর্ক করেছে। যে, "না ভাই আমাকে দিয়েন না। আমি এই কাজের উপযুক্ত না। আপনারা অন্য লক্ষ্য যান।" তারা আমার উপরে মন ঠিক করে ফেলেছে আমাকেই নিতে হবে। আমি বারে, বারে বলতেছি তাদেরকে। তো তারা নিরাশ হয়ে ফিরে গেল। বলল যে, "সকালবেলায় আবার আসবো। সকালবেলায় আসলে তখন আপনি আমাদেরকে বলেন যে রাজি আছেন।" আমি বললাম যে, "না, সকালবেলা আসলে একই কথা পাবেন। কারণ আমি তো এটা এমন কিছু না যে মনের মধ্যে সন্দেহ রেখে, দ্বন্দ্ব রেখে আপনাদেরকে বলছি। অত্যন্ত পরিষ্কারভাবে আপনাদের কাছে বলছি। ঠিক আছে? তা না হলে তো আমি সঙ্গে, সঙ্গেই রাজি হয়ে যেতাম। এই যে কে ছাড়ে আপনাকে দেশের আ স পুরো সরকারের প্রধান হবার জন্য আহ্বান জানাচ্ছে। বাংলাদেশে এরকম কয়জন মানুষ আছে বলবে যে, 'না, আমি এই দায়িত্ব গ্রহণ করব না।' আমি তো করলাম সেটা। এখন আমার নামে বলা হচ্ছে ১০ বছর চেয়ে। আমি বছর নিয়ে তো প্রশ্নই ওঠে না। প্রশ্ন হচ্ছে আগামীকাল সকালবেলা আপনি শপথ গ্রহণ করবেন এই কথা। আমি বললাম যে, "না, করব না।" তারপরে এরপরে তো কয় বছর, কয় কাণ্ড। আমি ১০ বছর দিয়ে কি করবোটা কি আমি ১০ বছর দিয়ে? আমি তো বলছি আমি এই কাজের জন্য নই। দেশে আমার দেশ পরিচালনা করা আমার দায়িত্ব না, আমার কাজ না। আমি জানি না এটা কিভাবে করতে হয়। আমি যেটা জানি সেটা করি। আ মেক সেন্স। প্রফেসর ইউনূস, আপনি যখন বলছেনই তখন আমি এই কথাটা কি একটু ইলাবোরেশন আপনার কাছ থেকে আশা করতে পারি? যে আপনি যখন বলছেন যে গণতন্ত্র মানবাধিকারের পক্ষে এক কণ্ঠে কথা বলার আহ্বান আপনি জানাচ্ছেন, আপনার কাছে কি মনে হচ্ছে যে গণতন্ত্র মানবাধিকারের পক্ষে এখন বহু পক্ষ, বহু কণ্ঠ, এটা আসলে এক কণ্ঠে কেউ বলতে পারছে না বা সাহস পাচ্ছে না বা বলছে না, এরকম আপনার মনে হচ্ছে কিনা? আমার মনে হচ্ছে তাই। কারণ বলতে পারছে না তো। মুখ খুলে সব গণতন্ত্রের কথা বলতে পারছে না। কাজেই সেটা বলা, এক বাক্যে বলা, পরিষ্কার কণ্ঠে বলা, এটা আমাদের সবার দায়িত্ব তো, জাতীয় দায়িত্ব এটা। যে না হলে তো গণতন্ত্র বলে কিছু থাকবে না আমাদের জন্য। আদৌ গণতন্ত্র বলে কিছু থাকবে না। একটা প্রশ্ন করি যে বর্তমান সরকার আরো স্পেসিফিক ভাবে বললে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্টতই আপনাকে অপছন্দ করেন। অনেক কিছুর জন্য আপনাকে দায়ী করেন, পদ্মা সেতু এবং এই সেই। এর কারণ কি বলে আপনি মনে করেন? আপনাকে কি তিনি তার প্রতিদ্বন্দ্বী মনে করেন? নাকি সত্যিই তার কাছে এমন কোনো তথ্য রয়েছে যে আপনার বিশাল কোনো রাজনৈতিক অভিলাষ রয়েছে? আপনি কি রাজনৈতিকভাবে তার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছেন বলে তিনি আপনাকে অপছন্দ করছেন? না কি কারণে, আপনার কি মনে হয়? আমার মনে হয় উনি মনে করেন যে আমি স দেশের সর্বোচ্চ ডাকু, সন্ত্রাসী কিংবা আমি অপরাধী। আমি আম আ সেরা অপ আম চোর, এই জাতীয় জিনিস মনে করেন। কাজেই সেগুলো ব্যাখ্যা করেন উনি তার মুখে। উনি বলেন যে আমি সুদখোর, আমি ঘুষখোর, আমি সব এমন এমন সব কটু শব্দ ব্যবহার করেন যাতে মনে হয় যে আমার সম্বন্ধে তার ধারণা খুবই খারাপ। বাংলাদেশের একটি কথায় আপনি এরকম বলেছেন যে বাংলাদেশের প্রতিটি নাগরিককে অন্যায়ের বিরুদ্ধে এবং গণতন্ত্র এবং মানবাধিকারের পক্ষে এক কণ্ঠে কথা বলার আহ্বান জানায়। অনেকে অ্যা এইটাকে দেখছেন হচ্ছে এরকম করে যে আপনি গণতন্ত্রের পক্ষে লড়াইয়ে শামিল হতে বলছেন। প্রশ্ন কেউ করছেন, প্রশ্ন উঠছে, আপনি কি এইসব মামলা মোকদ্দমা থেকে মুক্তি পেতে এই সরকারেরই পরিবর্তন চাইছেন? মহিউদ্দিন খালেদ, তুমি কি গণতন্ত্রের বিরুদ্ধে নাকি? কি হঠাৎ এটা নিয়ে এত না, চিন্তিত না, হয়ে আমি গেলে? তো আমি আমি গণতন্ত্রের গণতন্ত্রের কথা বিপক্ষে না। বললাম দেখে আমি আমার জন্য আমি তা না ইন্টারপ্রিটেশন হলে টা বললাম। তুমি তো বললে আমিও তো
তুমি বলবে হ্যাঁ, যে আমিও তো আছি, কাজে আপনাকে রাইট। পৃথকভাবে বলতে হচ্ছে কেন? আমরা সেটাই বলতেছি, কাজে আমরা কেউ গণতন্ত্রের বিপক্ষে না, সবাইকে স্মরণ করিয়ে দেওয়া যে আমরা সবাই গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের পক্ষে, আমরা ন্যায় নীতির পক্ষে, রুল অফ লর পক্ষে। এগুলো না থাকলে জাতি হিসেবে আমরা টিকে থাকবো না তো। কাজেই যখনই মনে হচ্ছে যে এগুলো এখন ফরেন ওয়ার্ডস হয়ে গেছে, হুম। তাতে মনে হবে যে আমাদের সমাজ হিসেবে আমাদের দায়িত্ববোধ অনেক বেড়ে গেল। এগুলোকে প্রতিষ্ঠিত করা, সোচ্চার করা, মুখ ফুটে বলা। এটা সবাইকে বলতে হবে, মুখ ফুটে বলতে হবে। আমার বিরুদ্ধে অভিযোগ হলে আমি বলছি না বলে। আপনি বলছেন না কেন? একবার বলে এখন তোমার প্রশ্নের সম্মুখীন হয়ে গেলাম। অনেকে বলে থাকেন দেশি গণমাধ্যমে কথা বলতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন না। এর কারণ হিসাবে কেউ বলেন আপনি প্রশ্নের মুখোমুখি হতে হয়তো পছন্দ করেন না। আবার কেউ বলেন কিছু না বলেও আপনি যে দুর্যোগের মধ্যে আছেন, বললে না জানি কি হতো। আপনার মন্তব্য একটু শুনতে চাই, প্রফেসর ইউনূস। না, তুমি তো সবটা বলেই ফেলেছ সমস্যাগুলো কি। কাজে এই হলো অবস্থা। অবস্থাটা হলো আমি বলছি দেশের কাউকে কিছু বলি না এমন কথা তো নয়। আ বাইরে বিদেশেও যে সবাইকে যে সাদরে নিয়ে আসি তাও না। তাদেরকে অনেক শর্ত দেই আমার এই কথাগুলো আ ছাপানোর আগে আমাকে বলতে হবে যাতে আবার এমন কোনো কথা শব্দ এমন থেকে না যে আমি আর বিপদের সম্মুখীন হব। আমি শুধু বিপদ থেকে দূরে থাকার জন্য এটা করছি। কারণ আমি চারদিকে বিপদের মধ্যে আছি। কাজেই কথা না বলা এটা একটা নিজেকে রক্ষা করার একটা আম সুবিধা আরকি, যে কত কম বলা যায় ততই হয়তো ঝামেলার থেকে বাঁচবো। সম্পূরক প্রশ্ন করতেই হয়, নিজেকে কতটা রক্ষা করতে পারলেন প্রফেসর ইউনূস? পারলাম না তো। তো খালি বাড়ছে। এখন তো বড় আ কঠিন অবস্থার মধ্যে পড়ে গেছি। কিছুদিন আগে হয়তো খবর পেয়েছে এই মাসের মধ্যেই যে ১২ তারিখে যে ঘটনা ঘটলো, যে আমাদের অফিসের মধ্যে ঢুকে গেল লোকজন। ঢুকে বলল যে এটা আমরা এখন দখল করলাম। এখান থেকে আমরা চালাবো এটা। কি ধরনের আবদারিকতা? আমরা পুলিশের কাছে গেলাম। পুলিশ বলল যে আমরা এই ব্যাপারে কিছু করতে পারব না। কাজেই তারাও কিছু করল না। তো আমরা যাবোটা কোথায়? পুলিশও কিছু করবে না। ওরাও দখল করার জন্য ছুটে আসবে। আমাদের আইন কানুন বা কিছুই মানবে না। আর আমাদের একটা প্যানিক সৃষ্টি করলো। আমাদের পুরো অফিসের মধ্যে যত লোকজন আছে, বিশেষ করে মহিলা সহকর্মী যারা আছে, তারা খুবই ভীত সন্ত্রস্ত হয়ে গেল। যে কি কারবার? কি হলো এটা? তো কাজেই সমস্যার পরিমাণ বাড়ছে, কমছে না। সমস্যার পরিমাণ বাড়ছে, কমছে না। আমি একটু পিছনে আদালতে আপনার বিরুদ্ধে রায় ঘোষণার পরে আপনি একটা প্রতিক্রিয়া দিয়েছিলেন। সেই প্রতিক্রিয়ায় আপনি বলেছিলেন যে